আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটো মামলা নিয়েছেন, আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন। এনআরআই রিক্রুটমেন্ট, হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিউরমেন্ট, আরজিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আশ্রয়ে নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে, যেভাবে জেলা হসপিটাল, জেলার মেডিকেল কলেজ, সাব ডিভিশন হসপিটাল এবং বিএমওইচ, সিওমওইচ, সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিংয়ের ন্যূনতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে, এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো গভর্নমেন্ট পিএসইউকে হ্যান্ডওভার করা, অ্যাওয়ার্ড করা, ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া, অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নোটশিটের উপরে এই বায়োমেডিকেল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে, এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি। আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে এবং যার যা তথ্য যেখানে যা আছেন তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী, আপনারা দিয়ে সাহায্য করুন। আমাদেরকেও অনেক আধিকারিক, অনেক রিটায়ার্ড ডক্টর বাবুরা, তারাও অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন। তাদেরকেও আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে নাম গোপন থাকবে এই শর্তে আপনারাও জানান। আর তরুণের মতো উদ্যমী লয়াররা লেগে আছেন, আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে। $8 কোটি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনেছে। বিষয়টা হচ্ছে প্রশ্ন হচ্ছে অনেকগুলো অ্যাম্বুলেন্স, 8 কোটি টাকা একটা অ্যাম্বুলেন্স নয়। কিন্তু আমাদের বক্তব্য দুটো জায়গায়, অ্যাম্বুলেন্সের গুণগত মান না দেখে করা হয়েছে এবং উইদাউট এনি টেন্ডার পাঞ্জাব থেকে কিনেছেন। আমাদের এখানে টাটা, মাহেন্দ্র, অশোক লেল্যান্ড যারা অ্যাম্বুলেন্স সাপ্লাই করেন, টাটা তো এ ব্যাপারে ওয়ার্ল্ড ফেমাস ট্রমা অ্যাম্বুলেন্সে। মাহিন্দ্রা কোম্পানিও অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেন। আমরাও অনেক সিএসআরে অ্যাম্বুলেন্স আনি, তারা মাহিন্দ্র কোম্পানি থেকেই করে দেন। এটা তো ছোট, 8 কোটি টাকায় কমিশন হয়তো পেয়েছে 1 কোটি, খুব ছোটোখাটো ব্যাপার। আমার কাছে দলিল আছে, মাননীয় মহুয়া ব্যানার্জি, আপনি নিউ টাউনে কার নামে বাড়ি কিনেছেন আছে, মাননীয় নিগম সাহেব সঞ্জয় বনসাল কি কাণ্ড করেছেন সব তথ্য আছে, এবং এগুলো সবই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে, রাজীব সিনহার আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে, এবং 2021-এ ক্ষমতায় আসার পরে তদানীন্তন সিএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে কোভিডের 2200 কোটি টাকার তদন্ত করিয়েছিল সরকার, সেই তদন্ত রিপোর্টও পাবলিকলি করা হয়নি। আমরা অ্যাসেম্বলিতে বারে বারে বলেও পাইনি। তদানীন্তন গভর্নর, আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জিও টুইট করেছিলেন রিপোর্টের কপি চেয়ে, যখন তিনি গভর্নর ছিলেন তিনি সরকারের কাছে চেয়েছিলেন, সরকার দেননি। অতএব আজকে আমাদের ডাক্তার
বোন যেভাবে চলে গেছেন, তারপরে আক্তার আলীর সাহসিকতা, তরুণ জ্যোতি তেওয়ারিদের মতো তরুণ উদ্যমী লয়ারদের উদ্যোগ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রবেশ, এর মধ্য দিয়ে আমরা আশা করব এই সামগ্রিক যে দুর্নীতি, এই দুর্নীতি সামনে আসবে এবং যখন সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষা চালু হয়নি, রাজ্যের কাছে ছিল জয়েন্ট, সেই সময়কালেও এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ, নেতা, মন্ত্রীদের পরিবারের লোকেরা কিভাবে জয়েন্ট পাস করে ডাক্তারি পড়ে এখন সবাই এসএসকেএমে চাকরি করছেন, যে তালিকা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এসএসকেএমে তৃণমূল নেতাদের, এমএলএ, মন্ত্রীদের ছেলে মেয়েরা চাকরি করেন। আমি আমার ভাই বোনেদের নাম আর বলতে চাই না। আপনি মারাত্মকভাবে পাবেন এটা। যাই হোক, আর কিছু আছে? না না, আমি দিতে যাব কেন? ইডির কাছে তো আছেই তো। তরুণ জ্যোতি তেওয়ারি আছে, কৌস্তব বাগচি কেস করেছেন, তারা দিয়ে দেবেন, তারা দিচ্ছেন, পেয়েছেন। ইডি তো ইনভেস্টিগেশন শুরু করেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো টালা এবং খড়দা পিএসের দুটো কেসে ইসিআইআর টেনে কেস করেছে। আমরা দাবি করছি লেদার কমপ্লেক্স কেসে, যেটা এনআরআই অ্যাডমিশনের যে ডিএমির কেলেঙ্কারি, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের, সেটাও তাদের নেওয়া উচিত। নিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো উচিত। এটা পশ্চিমবঙ্গের মানুষের দাবি। বলছি, গোটা পিরিয়ডে যে রোহিতকলা সমিতির চেয়ারম্যান ছিল সুদীপ্ত রায়, সে এখন বলছে কিছুই আমি জানি না, সে তার বাড়িতে ইডি হচ্ছে, বলছে আমি কোনো দুর্নীতি করিনি। সে কিভাবে দায় এড়িয়ে যেতে পারে? সে তো তার তো বড় বিষয় ভূমিকা রাখতে পারে। ভূমিকা আছে বলে তো সকাল 6টা থেকে রাত্রি 2টো। আপনার বাড়িতে তো যায়নি ইডি, আমার বাড়িতে তো আসেনি। আমি আগের দিনই বলেছি, যিনি এই দুর্নীতিতে উনি জড়িয়ে গেছিলেন, এই দুর্নীতিতে উনি অংশগ্রহণ করেছেন এবং তার সুফল নিশ্চয়ই কিছু পেয়েছেন। বাকিটা আর আমি এখানে বলতে চাইছি না। অতএব উনি দুর্নীতি করেননি, ঠিকঠাক ছিলেন। তার উত্তর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন রিপোর্ট সাবমিট করবে লোয়ার কোর্টে, বা এটা তো হাইকোর্টে পেন্ডিং আছে, কোর্ট মনিটরিং, এবং এটা হাইকোর্ট দেখছে, সিবিআইটা সুপ্রিম কোর্ট দেখছে। হ্যাঁ, অতএব এটাতে যা যা হয়েছে তার স্ট্যাটাস রিপোর্টে হবে। এবং যিনি মূল কমপ্লেনার ডাক্তার আক্তার আলী মাননীয়, তার যিনি লয়ার আছে তরুণ জ্যোতি তেওয়ারি, পার্টি অফিসও নয়, হাইকোর্টের গেটে তার কাছ থেকে জেনে নিতে পারবেন। তিনি প্রফেশনাল লয়ার হিসেবে সেখানে আপনাদের সাহায্য করতে পারেন। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও তরুণ খুব অ্যাক্টিভ থাকে। তিনি যখন যেটা হন অথেন্টিক এবং মিনিংফুল, তিনি সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনেন, তাতে আপনারা কালেক্ট করেন, আমরাও দেখি। আইএমএ বেঙ্গল একটা দারুণ তথ্য দিচ্ছে, বলছে ডক্টর সুশান্ত রায়, ডক্টর তাপস চক্রবর্তী এবং ডক্টর কৌশিক বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে প্রতি মাসে এই তিনি টাকা নিতেন প্রায় 50,000 টাকা, যেটা সম্পূর্ণভাবে ইনলিগাল। ও সামান্য, ওদের হাতের ময়লা। কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা লুট করেছে। আপনার অভিযোগ অনুযায়ী 5/4/2024 টালাতে একটা মামলা হয়েছিল, যেটা এ ঘোষাল সাব ইন্সপেক্টর এ ঘোষাল তদন্ত করে সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে। এই অফিসার মামলা থানা করেনি। এখন যেমন বিএনএসে এফআইআর ম্যান্ডেটারি এবং যাওয়ার দরকার নেই, আপনি মেলে যদি পাঠান সেটাও তাকে এফআইআর করতে হবে ভারতীয় ন্যায় সংহিতাতে। আগের যে সিআরপিসি আইপিসি ছিল তাতে পুলিশ যখন শাসক দলের বিরুদ্ধে কেউ করতো, মানে বিশেষ করে মুখ্যমন্ত্রী বা তার ভাইপোর যেখানে গন্ধ আছে, জিডি করে রেখে দিত। এই কেসটা তখন হয়েছে আপনার 1 জুলাই থেকে বিএনএস চালু হয়েছে, এটা 4-এর কেস, এপ্রিল। এটা শিয়ালদা কোর্ট থেকে এফআইআর করা হয়েছিল, তার ফলে কোর্টকে রিপোর্ট দিতে হয়েছে। আমাদের টালা থানার যিনি ওসি ছিলেন তিনি একজনকে আইও নিয়োগ করেছেন, এসআইকে। এসআই
নিজের মতো করে স্বাস্থ্যমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ পদ দাসের কার্যত পুত্র সম ডাক্তার সন্দীপ ঘোষ, তার পক্ষে তো রিপোর্ট দেবেনি। বিনীত গোয়েল তো আছে, তখন ছিল, অতএব উপায় নেই, এফআরটি করেছে, ফাইনাল রিপোর্ট করেছে। এই অফিসারের বিরুদ্ধে কি তদন্ত চাইবেন আপনারা? এই অফিসারের বিরুদ্ধে যিনি এই ক্লিন চিট দিলেন সন্দীপ ঘোষকে? না না, এটা তো কিসের বিনিময়ে ক্লিন চিট দিয়েছে তদন্তকারী সংস্থা দেখবে। তদন্তকারী সংস্থার যদি কোথাও শিথিলতা, দুর্বলতা বা কাউকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে তো কোর্ট খোলা আছে। ইতিমধ্যে মূল মামলা ডাক্তার আক্তার আলীর, এটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির নির্দেশে হচ্ছে, এবং এই ইডি ইনভেস্টিগেশন, সিবিআই ইনভেস্টিগেশন আটকানোর জন্য মাননীয় সন্দীপ ঘোষের পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা সাইড করে দিয়েছে। স্বাভাবিকভাবে যাওয়ার তো কোনো জায়গা নেই। আর তদন্তকারী সংস্থাও তাদের দায়বদ্ধতা কোর্টে এবং মানুষের কাছে থাকবে, আমাদেরও নজর থাকবে। हिंदी बाद में, हिंदी में बात। हाँ? হ্যাঁ, কে বলেছে? তা আমি কি করে বলবো? যারা জিজ্ঞাসা করেছেন আর যিনি গেছেন তারাই বলতে পারবে। আমি তো সিবিআই বা ইডির এ নিয়ে বসিনি, ব্রিফ নিয়ে বসিনি। যে কাগজগুলো দিতে হবে, আমি বাংলাটা শেষ স্ক্যান করা আছে। মুখ্যমন্ত্রী বন্যা পরিদর্শনে গিয়ে কেন্দ্র এবং ডিবিসি কে পুরো দায়ী করে বলেছেন ডিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ছিন্ন করবেন। মামার বাড়ি নাকি ওনার? ওনার এটা মামার বাড়ি নাকি? উনি চাইলেই ছিন্ন করতে পারবেন নাকি? ওনার তো লজ্জা থাকা উচিত। ডিবিসি 4 টাকা 20-তে বিদ্যুৎ দেয়, দুর্গাপুরের লোকেরা পায়, আসানসোলের লোকেরা পায়, আর গোটা রাজ্যে গ্রামীণ এলাকাতে বা আপনার সিএসসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক 6 টাকা, এখানে তো 8 টাকা কলকাতায়। আর উনার এসব বলার মানে কি? উনি তো কনসেন্ট দিয়েছেন, উনি কনসেন্ট দিয়েছেন। আমি আপনাকে তথ্য দিয়ে এখানে বলে দিতে পারি, DVRRCC বলে একটা কমিটি আছে। অল রিলিজেস আর অ্যাজ অ্যাডভাইসড বাই দি দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি, DVRCC, which is representatives from Government of West Bengal, Government of Jharkhand, Central Water Commission, Member Secretary and from DBC। এবং একেবারে ডিবিসির যে বাঁধ তার পুরো ওভারলোড হওয়ার অবস্থায় তারা রিলিজ করেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারকে তারা ওয়েল অ্যাওয়ার করেছেন প্রপারলি। একেবারে তথ্য সহ আপনাদের কাছে আমি দিতে পারি। ডিউ টু ডিপ ডিপ্রেশন ওভার Gangetic West Bengal and subsequently over Jharkhand, significant rainfall occurred in the lower Damodar Valley area in West Bengal from 14/9/24 to 15/9/24, whereas the upper valley of Jharkhand experienced heavy rainfall 15/9/24 to 16/9/24. On rainfall events from 17/9/2024 বন্ধ হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গ সরকারকে all the above flood release advice from Maithon and Panchayat Dam 14/9/2024
were made in consultation with DBC and Government of West Bengal. All protocols regarding prior intimation to all concerned authorities regarding the scheduled flood releases were followed by DBC. উনি তো ফটো তুলতে গেছিলেন, 100 ক্যামেরা শুকনো জায়গায় দাঁড়িয়েছিলেন উদয়নারায়ণপুরে, পুলককে সরিয়ে দিলেন, এই সরে যা। তারপরে গ্যালারি অফ ক্যামেরা, তারপরে পাটা খানিকটা ভিজালেন অ্যাজ লাইক অ্যাজ ঘাটাল লাস্ট ইয়ার, তো খিচ মেরি ফটো হওয়ার পরে আমি উনার কাছে দাবি করব, 1, 22, 23, 24 প্রি মনসুনে কি কি কাজ করেছেন। আপনার ইরিগেশন দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে প্রেস কনফারেন্স নয়, ডকুমেন্ট দিন। এবারে প্রি মনসুনে কি কি কাজ করেছেন তার ডকুমেন্ট দিন। ভারত সরকার গ্যারেন্টার থেকে 5% টাকা দিয়ে লোয়ার দামোদর বেসিন এলাকা, অর্থাৎ একেবারে বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে এদিকে গলসি বুদবুদ থেকে জামালপুর হয়ে এদিকে খানাকুল গোঘাট পুরসুড়া আরামবাগের পাট, ওদিকে ঘাটাল দাসপুর পাঁশকুড়ার কাঁসাইর ক্যাচমেন্ট, এদিকে আমতা উদয়নারায়ণপুর, এই যে বিস্তীর্ণ এলাকায় 5,400 কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে, ভারত সরকার তার গ্যারেন্টার, 5% টাকা ভারত সরকার দিয়েছেন। 2019 সালে উদয়নারায়ণপুরে এই কর্মসূচির উদ্বোধন হয়েছিল। ঘটনাচক্রে উদ্বোধনের দিন আমি ছিলাম, তারপরে আমি কয়েক মাস পরে ছেড়ে দিই। সেই কাজ আপনাদের পিরিয়ডে 4 বছরে আপনি কমপ্লিট করেছেন বলে 4,000 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের ইউটিলাইজ করে দিয়েছেন। তাহলে আজকে এই দুর্দশার মধ্যে লোক পড়ল কেন? পড়ল এই জন্য, পুরনো জমিদারি বাঁধ এবং প্রি মনসুনের যে কাজ, আর ডিবিসির জল প্রত্যেক বছরই ছাড়ে, ব্রিটিশদের সময় ছাড়তো, ব্রিটিশের পরেও ছাড়ছে, স্বাধীনতার পর থেকে ছাড়ছে, ভবিষ্যতেও ছাড়বে, এবং সেই জল গড়াতে 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 ফাইনালি বঙ্গোপসাগরে যাবে বিভিন্ন নদী নালা, মুন্ডেশ্বরী, কাঁসাই ইত্যাদি দিয়ে। আপনি এই সমস্ত যে ড্রেনেজগুলো আছে সেগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা পেয়েছেন লোয়ার দামোদরের জন্য, তার প্রপার ইউটিলাইজেশন হয়নি কেন, এর উত্তর আপনাকে দিতে হবে। আপনি গত 3 বছর প্রি মনসুন লক গেট রিপেয়ারিং, কচুরিপানা তোলা, যেখানে বাঁধে ঘোগ হয়ে যায়, গ্রামের ভাষায় বলছি, সেই ঘোগগুলোকে মেরামত করা, এবং 30 জুন মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জলসম্পদ ভবনে স্পেশাল ইউনিট খুলে প্রত্যেক দিন মনিটরিং করা। এ কোনো কাজটা আপনি করেননি। আপনার দুটো এজেন্ডা ভোট ব্যাংকের জন্য, একটা হচ্ছে হাই অ্যাপিজমেন্ট, আর সেকেন্ড হচ্ছে ভাতা দাও ভোট নাও। সেই কারণে আপনি বাঁধ রক্ষণাবেক্ষণ, প্রি মনসুন ওয়ার্ক, ফ্লাডকে প্রিভেন্ট করার জন্য যা যা করার আপনি করেননি। আপনি দামোদর ভ্যালি কর্পোরেশনের যে টাস্ক ফোর্স আছে তার মেম্বার সেক্রেটারি ডিবিসি, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশনের মাননীয় সচিব অন্যতম মেম্বার, এবং যেটা ডেলি আওয়ার টু আওয়ার মনিটরিং হয় তার মেম্বার হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার 1, তার অফিস হচ্ছে বাঁকুড়া, তিনি হচ্ছেন এই টাস্ক ফোর্সের মেম্বার। 1 কিউসেক জলও উইদাউট দ্য পারমিশন, উইদাউট দ্য কনকারেন্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো নয়, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট,
কেউ দিদি কেউ আন্টি, তার গভর্নমেন্ট। অতএব এই গভর্নমেন্টের পারমিশন ছাড়া হয়নি, হয় না। আপনি বেরিয়েছিলেন মানুষের দুর্দশাটাকে বাড়ানোর জন্য। এই সমস্ত ক্ষেত্রে যারা টপ ভিআইপি হন, হাই প্রোটেক্টি হন, জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি হোল্ড করেন, তারা কখনো ডিজাস্টারের সাথে সাথে বেরোন না। এতে রিলিফ ওয়ার্ক হ্যাম্পার হয়, এতে ত্রাণ শিবিরে ভালনারেবল জোন থেকে জনগণকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এবং যখন বাঁধগুলো ভাঙছে, গত পরশুদিন সন্ধ্যের পর থেকে আজকেও উদয়নারায়ণপুরে বাঁধ ভেঙেছে, এই সময়কালে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনডিআরএফ এবং ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ লোকাল পঞ্চায়েত তারা ব্যস্ত থাকেন যাতে আর বাঁধ না ভাঙে। বালির ব্যাগ দেওয়া, নেট দেওয়া, বোল্ডার ক্লে দেওয়া, যেখানে যেটা লাগে, কোথাও গাছের ঝোপঝাড়ও ফেলতে হয়। এই সময় কোনো টপ ভিভিআইপি যায় না। আপনি কালকে গিয়ে আজকে বিকেল পর্যন্ত ঘেঁটে দিয়ে এসছেন, এবং আপনি যাওয়ার জন্যই বেশি করে আরো বাঁধগুলো ভাঙছে, কারণ আপনার গভর্নমেন্টের লোকেরা 52খানা গাড়ি নিয়ে আপনার পিছন পিছন সামনে সামনে ঘুরেছে। আপনার কাজটা ছিল নবান্নতে বসে মনিটরিং করা এবং বাঁধগুলোকে রক্ষা করা এবং ডিবিসির সঙ্গে কথা বলে জল ছাড়ানোর পরিমাণটা আস্তে আস্তে কমানো। আর যেখানে প্যাসেজগুলো চোখড হয়ে আছে সেই জায়গাগুলো তো রূপনারায়ণ, হলদি এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মোহনা, সেই জায়গাগুলোকে প্যাসেজকে ক্লিয়ার করে দ্রুত জলটা নামিয়ে দেওয়া। বন্যা পীড়িত এলাকার মানুষ, তাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে জল চাই। আপনি জল দিতে পারেননি, স্নানের জল দূরের কথা, খাওয়ার জল দিতে পারেননি আপনি। আপনার ঘাটাল থানা ডুবে গেছে। দেববাবুর মাস্টার প্ল্যান এমন হয়েছে এবারে, ঘাটাল থানাটাই ডুবে গেছে। ঘাটাল থানা আর দেখতে পাওয়া যাচ্ছে না। ঘাটাল পুলিশ স্টেশন, থানা মানে পুরো থানা বলছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যতটা পারছি ব্যক্তিগতভাবে এনজিও করছি। 1 লক্ষ পাউচ জল আজকে সকালবেলা আমরা ডিস্ট্রিবিউট করেছি। 60 পয়সা করে পাউচ জল কিনে, যেটা পিএইচির করার কথা। ভারত সেবাশ্রম সংঘ তারা কাল থেকে আগামী 3 দিন বন্যার্তদের রান্না করা খাওয়ার দেবেন। একটা তমলুকে সেন্টার করা হয়েছে সাংসদ কার্যালয়ের সামনে, সেখান থেকে পাঁশকুড়া, দাসপুর, ঘাটালে পৌঁছে দেওয়া হবে। আর একটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে, খানাকুল, পুরসুড়া, আরামবাগ, গোঘাটকে হেল্প করার জন্য। আপনার সরকার নেই, কোথাও নেই, কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই। বেবি ফুড নেই, বিস্কিট নেই, ছোট ছোট বাচ্চা যারা হেভি ফুড খেতে পারে না, রাইস খেতে পারে না, তাদের জন্য যে ব্যবস্থা নেই, জলটুকু পর্যন্ত দিতে পারেননি। আর আপনি তো ভিড়তেই দেননি জনগণকে। কালকে পুরসুড়াতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে। আজকে পাঁশকুড়াতে, মঙ্গলদাঁড়িতে আপনি গেছেন, সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্তদের হাতাহাতি হয়েছে। সকলে একটা জিনিস বলছে যে আপনি এসছেন ভালো হয়েছে, আগে জল দিয়ে যান, পানীয় জল চাইছেন। এই রকম সরকার কোথাও নেই। 2013 সালে কংসাবতীতে পাঁশকুড়ায় অ্যানিকেট বাঁধ ভেঙেছিল, এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে জোড়া হয়েছিল। এত লজ্জা কেন? বিরোধী দলনেতা কাল সকালবেলায় অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে, যেগুলো আপনি পারলে কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন, এনডিআরএফ, এসডিআরএফ, আর্মি আর লোকাল লেবার সাপ্লাই করে জেনারেটর লাগিয়ে, তাহলে ওইগুলো জুড়ে দিতে পারলে ভাটার সময় জল অনেক নিচের দিকে নেমে যেত। আপনি সেটা করেননি। আপনি তু খিচ মেরি ফটো বেরিয়ে পড়েছেন, যা হওয়ার তাই হচ্ছে।
সুকান্ত মজুমদার আজকে কিন্তু গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী খুব সুকান্ত অসহায়ভাবে মজুমদার বলছেন গিয়েছিলেন, যে- সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? এবং ত্রিপল পাচ্ছে না, খাবার পাচ্ছে না। মানুষ সচেতন। সুকান্তবাবু রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী, তিনি সহানুভূতি দেখাতে এবং দলের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা মিনিমাম সমুদ্রের বিন্দু, আমিও যেটুকু বললাম 10 লক্ষ পাউচ জলের দরকার, আমরা 1 লক্ষ পাউচ পৌঁছে দিতে পেরেছি। এটা তো পার্টি, এনজিও, ব্যক্তি তাদের করার লিমিটেশন থাকে, এটা করে তো সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরটা তো সরকারের, এই জন্য ভারত সরকার ক্যালামিটি রিলিফ ফান্ডে সিআরএফে শত শত কোটি টাকা দেন প্রত্যেক বছর। মুখ্যমন্ত্রী নিজস্ব রিলিফ ফান্ড রয়েছে এবং সিএসআরও কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নতুন সিএসআর অ্যাক্ট আপনি জানেন যে সিএসআর কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো সবাইকে নামিয়ে দেওয়া উচিত কথা বলে। তাই সঠিকভাবে জনগণ জানেন যে মুখ্যমন্ত্রীর অপদার্থতা, তার সরকারের ব্যর্থতার জন্য বাঁধ ভেঙেছে। কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি, তাহলে বলতাম ডিবিসি দায়ী। সব জায়গায় বাঁধ ভেঙেছে, তার মানে আপনার কমজোরি বাঁধ আটকাতে পারেনি অতিরিক্ত বর্ষার জল বা ডিবিসি ছাড়া জল। কিন্তু মানে মুখ্যমন্ত্রী তো খুব অসহায়ভাবে বলছেন যে গত 20 বছরে এরকম জল কখনো ছাড়া হয়নি, এত হাজার কিউসেক জল কখনো। 20 বছরের ডাটাটা দিতে বলবেন তো, 20 বছরের ডাটাটা দিতে বলবেন। প্রতি বছরই সেপ্টেম্বরের মাসে হয়। গত বছর কম বৃষ্টি হয়েছিল তাই বেঁচে গেছিলেন। উনি প্রতিবারের মতো এবারেও বলছেন এটা ম্যানমেড বন্যা, বাংলাকে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত। হ্যাঁ, সব জায়গায় চক্রান্ত। কালকে বীরভূমে গোটা কতক লোক জলে পড়ে গেছিল। বীরভূমে জেলা শাসক, ওই ডাকাত রানা আর একটা রাজ্যসভার এমপি সব জলে চুবাচ্ছিল দেখছিলাম, ওটাও চক্রান্ত ছিল। ছাত্রদের অভিযানে সেখানে ওই প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে, প্যান্ট খুলে দেওয়া হচ্ছে, এটা জুনিয়র ডাক্তার এবং সরকার বলতে পারবে। এখন কি কথা হচ্ছে তো লাইভ স্ট্রিমিং এর আশা করেছিলাম আমরা, লাইভ স্ট্রিমিং তো হয়নি। এখন একটা মিনিটস টু মিনিটসে দুপক্ষের সই দেখছি, সেটাও তো 2বার না 3বার মিনিটস হলো। অর্থাৎ লাইভ স্ট্রিমিংটা যদি আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম। আমার তো বলার কোনো সুযোগ নেই, কারণ কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। শুধু চা কাটলেট হয়েছে না বিমানবাবুর মতো ফিশ ফ্রাই হয়েছে না আরও কিছু হয়েছে, আমি তো জানি না, আমার পক্ষে বলা খুব মুশকিল। কিন্তু চিকিৎসকরা দাবি করছেন তারা সরাতে দেওয়া উচিত। ওটা চিকিৎসকদের সঙ্গে আমরা সবসময় আছি, মরাল সাপোর্ট বিজেপির আজ গতকালও ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। কিন্তু টেকনিক্যাল বিষয়ে বা ডিসকাশন, সেটেলমেন্ট, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়ে আমি বলতে পারবো না, যেহেতু লাইভ স্ট্রিমিং হয়নি। আর তারা অরাজনৈতিক প্রথম থেকেই বলে এসেছেন। স্বাভাবিকভাবে আমাদেরকে তারা জানাবেন বা আমাদের কনফিডেন্সে নেবেন, হেল্প নেবেন, এটা তো আমরা আশা করতে পারি না। যদিও শ্যামল চক্রবর্তীর মেয়ে অরাজনৈতিকভাবেই গেছিলেন, বাদশা মৈত্র অরাজনৈতিকভাবেই গেছিলেন। বলছি চিকিৎসকদের এই যে আজকে গতকালকে মিটিং বলছে ফলশ্রুত পুলিশকে চাপ দেওয়া হচ্ছে। বলছে চাপ দেওয়া হচ্ছে ওদের উপর থেকে, সেই জন্য তারা পাখা জুনিয়র ডাক্তাররা অত্যন্ত শক্তিশালী, তারা প্রচুর কষ্ট করেছেন, সংযম করেছেন, তারা লড়াই দেখিয়েছেন, শিখিয়েছেন। তাদের সঙ্গে বাংলার আপামর মানুষ আছে, আমরাও আছি। তারা যে কোনো কল দিন, তারা যদি বলেন পতাকা ছাড়া সব দলের লোকের আসতে পারেন। আমরা তো দেখুন রাজনীতির বাইরে তো মানুষ, ওরাও তো ভোট দেয় কাউকে না কাউকে। ওদের গরিষ্ঠ সংখ্যক ভোট গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজি পেয়েছেন, কারণ এডুকেটেড লোকরা মোদিজির বাইরে ভোট দেয়নি, কনসাস পিপুলরা মোদিজির বাইরে ভোট দেয়নি। আমি পার্টিকুলার কারো কথা বলছি না, আমার ধারণা থেকে আমি এটা বলতে পারি হলফ করে। তারা যদি এখনই কল দেন যে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে, তার মধ্যে আমরাও পড়ি, আমরা তো জনগণ, তারপরে এমএলএ, তারপরে বিরোধী দলনেতা, তার সাথে বিজেপির মেম্বার, সবটা ঠিক আছে, হিন্দু সব ঠিক আছে, কিন্তু প্রথম হচ্ছে হুঁশযুক্ত মানুষ। হুঁশ আছে বলেই আমরা মানুষ। ওরা একটা কল দিক, আমরা সবাই এক্ষুনি চলে যাবো, গাড়িতে উঠে পৌঁছে যাবো, পতাকা নিয়ে যাব না, জয় শ্রীরাম বলবো না, বিজেপি জিন্দাবাদ বলবো না, আমরা চলে যাবো। জুনিয়র ডাক্তার তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি।
উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা, জুনিয়র ডাক্তারদের কি আরো বসা দরকার আছে নাকি না এবার কাজে ফিরবে? কারণ আমি ওদের অ্যাডভাইস করতে পারবো না। দে আর ইন্টেলিজেন্ট, দে আর কম্পিটেন্ট, তারা যথেষ্ট মেধাযুক্ত নাগরিক, ওরা জানে কোনটা হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্য সচিব মিস্টার মনোজ পন্তকে, আপনার মালকিন অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা শুনে আপনি শুধু অর্ডারটা বের করুন, তারপরে আলাপন ব্যানার্জির যা অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা আপনার হবে। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট।